আলবি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় ১৩ বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারদিকে নজর বুলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেওয়ালের দিকে। চোখ দুটো ছানাবড়া হয়ে যায় দেওয়ালে টাঙানো ফটোগুলা দেখে। সেই ১৪, ১৫, ১৬ বছর আগের ফটোগুলো এখনো দেওয়ালে টাঙানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনো দেখে? শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলবির। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন। দেখতে একদম মদন মদন লাগছে এখন। এমন এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছে ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো? সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। ওইটা ওর ফটো? এমন দেখতে ছিল আগে? ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হতো না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবন ওইগুলো আর কখনো বের করতে পারবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন, আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ার সাথে এই মায়ার আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা, পাতলা, চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো। চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করতো নিজের বলার মতো না। আর এখন গুলোমুলো গায়ের গড়ন, যেমনটা আলবির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা, সিল্কি শাইনি, একদম পরিপাটি গেটআপ। দুধে আলতা গায়ের রং জন্ম থেকেই। অনেক বড় হয়ে গেছে এখন। আলবির তো ভেবেছিল এখন বোধহয় ছোটই রয়ে গেছে। আলবি নিজের জীবনসঙ্গীকে যেমন কল্পনায় করতো, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলবি। আহা, ওর বোটা কি কিউট, মায়াবী আর সুন্দর। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখিনি, কেন যে একটাবার দেশে আসেনি। যদি আসতো, দেখতো, তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। ২-৩টা বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরলো বিদেশ থেকে, অথচ বইয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে, শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে অভিমানে কারোর জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেব। সুটকেস থেকে টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল আর টয়েল বের করে তাড়াহুড়া করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয় ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কীভাবে বলবে আমি মায়ার সাথে সংসার করব? মেইলে বাবাকে যা যা বলেছিল, তারপর এই কথা বলা ওর পক্ষে অসম্ভব। এখন পড়লো মহা টেনশনে। কী করবে, কীভাবে বলবে? শুধু একবার যদি কেউ বলতো আলবি, আর একবার ভেবে দেখ মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথেই রাজি হয়ে যাবে আলবি নিশ্চয়। এমন কিছু বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে আসতে বলছেন আলতাফ মাহমুদ। আলবি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে রয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলবি। সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলবির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলবির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনের থ্রি কোয়ার্টার প্যান্ট। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বোধহয় তাড়াহুড়া করে নিচে চলে এসেছে। চুলগুলাকে ভালো করে মোছেনি। হাতে গলায় কিছু পানির ফোঁটা এখনো বিদ্যমান। আলবি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বুলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই এত তাড়াহুড়া করে নিচে চলে আসলো, এখন তো ভালোভাবে দেখতে পারেনি। পরের অংশের জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করুন বন্ধুরা।